ইয়ার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 1-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করবো। এটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, আমাদের যে আগে প্রশ্নের কাঠামো ছিল 15, 25, 70, সেটা পরিবর্তিত হয়ে 30, 50, 70-এ পরিবর্তিত হয়েছে। তো সেই অনুসারে দেখো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা প্রশ্ন কাঠামো দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও। তো দেরি না করে প্রথম প্রশ্ন বলেছে 1-1 সূর্যাস্ত আইন যুক্ত ছিল। অপশান এ মহলারি বন্দোবস্ত, অপশান বি রায়তালি বন্দোবস্ত, অপশান সি চিরস্থায়ী বন্দোবস্ত, অপশান ডি ভাইয়াচারী বন্দোবস্ত এর সঙ্গে। সঠিকটা হবে অপশান সি চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। 2 ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। অপশান এ রিসরায়, অপশান বি কলকাতায়, অপশান সি চেন্নাইতে, অপশান ডি দিল্লিতে। সঠিকটা হবে অপশান এ রিসরায়। তারপর 1-3 ভারতে উপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল। অপশান এ বিমানপথ, অপশান বি রেলপথ, অপশান সি নদীপথ, অপশান ডি সমুদ্রপথ। সঠিকটা হচ্ছে অপশান বি রেলপথ। তারপর যার আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়। অপশান এ 1815 খ্রিস্টাব্দে, অপশান বি 1829 খ্রিস্টাব্দে, অপশান সি 1843 খ্রিস্টাব্দে, অপশান ডি 1856 খ্রিস্টাব্দে। সঠিকটা হচ্ছে অপশান এ 1815 খ্রিস্টাব্দে। তারপর 1-5 প্রার্থনা সমাজের একজন নেতার নাম হলো। অপশান এ স্বামী উদানন্দ, অপশান বি লালা হংসরাজ, অপশান সি মহাদেব গোবিন্দ রানাডে, অপশান ডি বীরেশ লিঙ্গম পান্তুলু। সঠিকটা হবে হচ্ছে অপশান সি মহাদেব গোবিন্দ রানাডে। তারপর 1-6 দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয়। অপশান এ রেঙ্গুনে, অপশান বি আলিগড়ে, অপশান সি জাভাতে, অপশান ডি কলকাতাতে। সঠিকটা হচ্ছে অপশান এ রেঙ্গুনে। তারপর 1-7 স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন। অপশান এ লালা রাজপথ রায়, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি বিপিন চন্দ্র পাল, অপশান ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিকটা হচ্ছে অপশান বি বাল গঙ্গাধর তিলক। তারপর 1-8 বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান বি শিশির কুমার ঘোষ, অপশান সি ভূপেন্দ্রনাথ দত্ত, অপশান ডি কৃষ্ণ কুমার মিত্র। সঠিকটা হচ্ছে অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর 1-9 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। অপশান এ 1905 খ্রিস্টাব্দে, অপশান বি 1906 খ্রিস্টাব্দে, অপশান সি 1907 খ্রিস্টাব্দে, অপশান ডি 1908 খ্রিস্টাব্দে। সঠিকটা হচ্ছে অপশান বি 1906 খ্রিস্টাব্দে। তারপর 1-10 বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। অপশান এ যুগান্তর, অপশান বি হিন্দু প্যাট্রিয়ট, অপশান সি সোমপ্রকাশ, অপশান ডি বঙ্গদর্শন পত্রিকা। সঠিকটা হবে অপশান এ যুগান্তর। তারপরে 2-এর ঠিক ভুল। 2-এর 1-টা বলেছে দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল, এটা ঠিক হবে। তারপর 2-এর 2 টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, এটাও ঠিক হবে। তারপর 2-এর 3 তিতুমিরের নেতৃত্বে নারকেল বেরিয়াতে ওয়াবি আন্দোলনের সূচনা হয়, এটাও ঠিক হবে। তারপর 2-এর 4 লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর, জেনারেল, এটাও ঠিক হবে। ঠিক হবে। তারপর 2-এর 5 অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, এটা ভুল হবে। তারপরে হচ্ছে 2-এর 6 বিপ্লবী ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন, এটা ঠিক হবে। তারপর 3-এর 1 কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়, উত্তরটা হবে লর্ড ডালহৌসি। তারপর 3-এর 2 সম্পদে দমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে, উত্তরটা হবে দাদাভাই নওরোজি। তারপরে 3-এর 3 আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে, উত্তরটা হবে হচ্ছে দয়ানন্দ সরস্বতী। তারপরে হচ্ছে 3-এর 4 নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদক কে, উত্তরটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 3-এর 5 বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল, উত্তরটা হচ্ছে 1906। তারপরে হচ্ছে 4-এর 1 সূর্যাস্ত আইন কাকে বলে। সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটা শর্ত। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটা নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই সূর্যাস্ত আইন চালু করে।
তারপর 4-2 অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়কে। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে। এর কারণ ছিল 1813 খ্রিস্টাব্দে অবাধ বাণিজ্য নীতি। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। ফলে ইংল্যান্ডে উৎপাদিত জিনিসপত্রে ভারতের বাজার ভরে যায় এবং ভারতীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। অসম শুল্ক নীতি। ব্রিটিশ সরকার 1815 খ্রিস্টাব্দে এক আইন জারি করে ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড়ের দামের ওপর 2.5% শুল্ক নির্দিষ্ট করে। অপরদিকে ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের প্রবেশ বন্ধ করার উদ্দেশ্যে সেখানে 67.5% পর্যন্ত শুল্ক ধার্য করে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব। ইংল্যান্ডের প্রথম বিপ্লব ঘটেছিল বস্ত্রশিল্পে। কম সময়ে পরিশ্রম ও খরচে প্রচুর বস্ত্র উৎপাদিত হয়। এর সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় তাঁতবস্ত্র হেরে যায়। ধীরে ধীরে তাঁত শিল্পের অবক্ষয় ঘটে। এই সমস্ত কারণ ছাড়া পৃষ্ঠপোষকতার অভাব দেশীয় রাজ্যের বিলুপ্তি ও অবশিল্পায়নের জন্য দায়ী ছিল। তারপর 4-3 দিকু কাদের বলা হতো? উপজাতি এলাকার বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচার দায়ী ছিল। সাঁওতাল বিদ্রোহের 4 নেতার নাম সিধু কানু, চাঁদ ও ভৈরব। 5-1 টিকা লেখো সম্পদের বহির্গমন। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে জয়লাভের পর ইংরেজরা বাংলাদেশে বিপুল ক্ষমতার অধিকারী হয়। তারপর ভারতে বিভিন্ন স্থানে ইংরেজ আধিপত্য বিস্তৃত হলে ভারত ইংল্যান্ডের শোষণক্ষেত্রে পরিণত হয়। নিয়মিতভাবে ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যেতে থাকে। বহির্গমন। পলাশীর যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। এরপর বিভিন্ন উপায়ে তারা অর্থ সংগ্রহ করে ইংল্যান্ডে পাঠায়। এই ঘটনাকে সম্পদের বহির্গমন বলা হয়। এই সম্পদ নির্গমনের অন্যতম পদ্ধতি ছিল পলাশীর লুণ্ঠন। পলাশীর যুদ্ধের পর কোম্পানি নৃপতিস্রষ্টা হয়ে প্রচুর অর্থ সম্পদ ও উপহার লাভ করে। সাধারণত ইংরেজরা সাধারণ মানুষের কাছ থেকে উপঢৌকন আদায় করত, বিভিন্ন কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ সংগ্রহ করে এবং এই সমস্ত অর্থ তারা ইংল্যান্ডে পাঠায়। বাণিজ্যিক শোষণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের মাধ্যমে এদেশে প্রচুর মুনাফা লাভ করে। পরে অবাধ বাণিজ্যের নামে এই দেশ শোষিত হয়। ফিন্যান্স পুঁজির যুগে এদেশে ব্রিটিশ পুঁজিতে বিভিন্ন শিল্প পরিবহন গড়ে ওঠে। তার বিপুল মুনাফা ইংল্যান্ডে চলে যায়। এক হিসেব থেকে জানা যায় এই মুনাফার পরিমাণ ছিল বার্ষিক 2 থেকে 3 কোটি স্টার্লিং পাউন্ড। এই পরিমাণ ছিল জাতীয় আয়ের 6% এবং সঞ্চয়ের 1/3। আবার ইংল্যান্ডের জাতীয় আয়ের 2%। প্রশাসনিক। ইংল্যান্ডের বোর্ড অব কন্ট্রোলের সদস্য ভারতের বিভিন্ন রাজকর্মচারীদের বেতন ও পেনশন এবং সঞ্চয়ের জন্য বরাদ্দ অর্থ শেষ পর্যন্ত ইংল্যান্ডে চলে যেতে থাকে। ফলে হোম চার্জ বাবদ ব্যয় ভারতকেই মেটাতে হতো। কাঁচামাল রপ্তানি। ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ, তুলো, ধাতু, আকরিক, কয়লা ও অন্যান্য ভারত থেকে রপ্তানি করা হতো। ইংল্যান্ড থেকে আমদানি হতো শিল্পজাত দ্রব্য। বাণিজ্য শুল্ক বাবদ ভারতের ওপর দেওয়া হতো আর্থিক চাপ। এইভাবে এই দেশ ইংল্যান্ডের শোষণ ক্ষেত্র হয়ে ওঠে। ভারতবাসীর মাথাপিছু আয় হয় বার্ষিক 20 টাকা মাত্র। কৃষিকাজ তাদের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল। অনাবৃষ্টি বা বন্যা কৃষিতে সংকট সৃষ্টি করলে দরিদ্র ভারতবাসীর পক্ষে তা মোকাবিলা করার মতো ক্ষমতা ছিল না। একদা সমৃদ্ধ ভারতে তাই মাঝে মাঝে দুর্ভিক্ষ ও অনন্তরের ক্ষোভ দেখা দিতে থাকে। 5-2 টিকা লেখো জ্যোতিরাও ফুলে। মহারাষ্ট্রের সমাজ সংস্কারমূলক আন্দোলনে জ্যোতিবা ফুলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্রাহ্মণদের বিরোধিতা। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালান। সাধারণের মর্যাদা প্রতিষ্ঠা। ফুলে সমাজের নিম্নবর্গীয় সাধারণ মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। বিদ্যালয় প্রতিষ্ঠা। নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে ফুলে পুনা শহরের একটি বিদ্যালয় গড়ে তোলেন। সত্যশোধক সমাজ গঠন। সমাজের নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে জ্যোতিবা ফুলের সত্যশোধক সমাজ। বিধবা বিবাহ প্রচলনে উদ্যোগ। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে বিধবা বিবাহ প্রচলনে উদ্যোগ নিলেও বিশেষ সফল হয়নি।
আবার 5-3 টিকালেখ সভা সমিতির যুগ। উপনিবেশিক শাসনের নতুন বন্দোবস্ত, নতুন শিল্প বাণিজ্য ও পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজে পুঁজিবাদী উচ্চবিত্ত শ্রেণী গড়ে তোলে। তারা শ্রেণীস্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সভা সমিতির প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। সভা সমিতি সমূহ 1836 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সূচনা এবং 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে সভা সমিতির যুগ শেষ হয়। এই যুগের উল্লেখযোগ্য সমিতিগুলি ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতায় ইন্ডিয়ান লীগ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের প্রত্যেকটি প্রেসিডেন্সি শহর ও অন্যান্য শহরে এই সময় 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ বহু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে অধ্যাপক অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 6-1 সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। 19 শতকে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে প্রগতিশীল উদারপন্থীরা কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই সময়ের উল্লেখযোগ্য সমাজ সংস্কারক হলেন রাজা রামমোহন রায়। তিনি ভারতীয় সমাজে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। রাজা রামমোহন রায় ও সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। রামমোহন রায়ের উদ্যোগ। ভারতে সমাজ সংস্কারক আন্দোলনের প্রতীক ছিলেন রাজা রামমোহন রায়। তার উল্লেখযোগ্য সমাজ আন্দোলন হল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। ব্রিটিশ সরকার এই নিষ্ঠুর প্রথা বন্ধ করার পক্ষপাতী হলেও ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করে ভারতীয়দের ক্ষুব্ধ করতে রাজি ছিল না। শাস্ত্রের উদ্ধৃতি। রামমোহন মনু সংহিতা ও অন্যান্য শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে শাস্ত্রে বিধবাদের সংযমী জীবনযাপনের নির্দেশ দেওয়া হয়েছে, পুড়িয়ে মারা নয়। সতীদাহ প্রথার সমর্থক গোঁড়া ও রক্ষণশীল হিন্দুদের বিরুদ্ধে রামমোহন রুখে দাঁড়িয়েছিলেন। জনমত গঠন। 1818 খ্রিস্টাব্দে এক পুস্তিকা বিতরণ করে তিনি জনমত সৃষ্টির প্রচেষ্টা চালান। সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করে সহমরণ বা সতীদাহ প্রথার তীব্র বিরোধিতা করেন। আইন প্রণয়ন। অবশেষে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। অবদান। রামমোহন নারীদের সম্পত্তির উত্তরাধিকারের স্বীকৃতির জন্যও আন্দোলন করেন। স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী যাতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে তা তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন। তিনি পুরুষের বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি ছিলেন জাতিভেদ প্রথার বিরোধী ও বিবাহের সমর্থক। জন্য এই উত্তরটা লিখলে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য আন্দোলন করেছিলেন। বিদ্যাসাগর ও বিধবা পুনর্বিবাহ আন্দোলন। শাস্ত্রের উদ্ধৃতি। বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনের দুঃখ দুর্দশা দেখে বিচলিত হয়েছিলেন। তিনি সমাজে বিধবা বিবাহ প্রবর্তনের জন্য সংগ্রাম করেন। বিধবা বিবাহ যে স্বাস্থ্যসম্মত তা প্রমাণ করার জন্য তিনি বিভিন্ন প্রাচীন শাস্ত্রের উদ্ধৃতি উল্লেখ করেছিলেন। পরাশর সংহিতার একটি শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন যে স্বামী নিরুদ্দেশ হলে, মারা গেলে, ক্লীব হলে, সংসার ধর্ম পরিত্যাগ করলে অথবা পতিত হলে স্ত্রীর পুনর্বিবাহ স্বাস্থ্যসম্মত। জনমত গঠন। তিনি বিধবা বিবাহের পক্ষে 1855 খ্রিস্টাব্দে দুটি পুস্তিকা রচনা করেন। 1855 খ্রিস্টাব্দের 12 অক্টোবর 1000 জনের স্বাক্ষর সংবলিত আবেদনপত্র সরকারের কাছে পেশ করেন। অপরদিকে বিধবা বিবাহের বিরুদ্ধে রাধাকান্ত দেবের নেতৃত্বে গোঁড়া হিন্দুরা 36,763 জনের সইযুক্ত আবেদন পাঠান। আইন প্রণয়ন। ব্রিটিশ সরকার বিদ্যাসাগরের আন্দোলনে প্রভাবিত হয় এবং 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করে। বিধবা বিবাহ আন্দোলন ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। 1883 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের উইডো ম্যারেজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। বীরেশলিঙ্গম পান্তুলু দাক্ষিণাত্যে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন। 6.2 উপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। ব্যাখ্যা করো। টুকরো কথা। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। 18 শতকের শেষে পরবর্তী 1.5 শতক
থেকে উপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতের অর্থনীতিকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত করতে উদ্যোগী হয়েছিল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরে বলা হয়, ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করতে হবে, তবে ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা যাবে। ভারতের বাজার ব্রিটিশ পণ্যের জন্য উন্মুক্ত হয়। 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের শায়ারে তৈরি সুতির কাপড়ের 85% ভারতে বিক্রি হতো। ভারতীয় রেলে ব্যবহৃত লোহা ও ইস্পাতের 17% আসত ব্রিটেন থেকে, অর্থাৎ উপনিবেশ হিসেবে ভারতীয় শিল্প বাণিজ্যের অভিমুখ শাসক ব্রিটেনের স্বার্থেই পরিচালিত হতো। তাই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকেই সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করা হতো। 6.3 জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অক্টেভিয়ান হিউমের বিশেষ ভূমিকা ছিল, যদিও অনেক ঐতিহাসিক তা স্বীকার করেন না। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ। উইলিয়াম ওয়েডারবার্ন হিউমের জীবনী গ্রন্থে বলেছেন যে হিউমের উদ্যোগেই জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছিল। তার এই তত্ত্বকে অনেকে কংগ্রেস প্রতিষ্ঠার অতিকথন বলে মনে করেন, তবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা যে একেবারে ছিল তা নয়। প্রথমত, হিউম ছিলেন উদারমনস্ক। তিনি চেয়েছিলেন এমন একটি রাজনৈতিক সংগঠন গড়ে উঠুক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। দ্বিতীয়ত, তখন ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধিতা প্রবণতা বেড়েছিল। নানা ঘটনার মধ্যে তার প্রকাশও ঘটেছিল। মূলত ভারতীয়দের অসন্তোষ থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল হিউমের অন্যতম উদ্দেশ্য। হিউম ব্যতীত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, হিউম যদি উদ্যোগ নাও নিতেন তবু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হতো বা জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন গড়ে উঠত, কারণ এই রকম একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার পটভূমি আগে থেকে তৈরি হয়েছিল। প্রথমত, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরে শিক্ষিত ভারতীয়রা নানা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিল এবং তারা একজোট হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিল। দ্বিতীয়ত, 1867 থেকে 1873 খ্রিস্টাব্দের মধ্যে নানা প্রকার প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল। সরকারের আয়কর নীতি, বৈষম্যমূলক আয় ব্যয়, সংবাদপত্রের স্বাধীনতা, আইন সংক্রান্ত প্রতিষ্ঠানে ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি বিষয়ে ভারতীয়রা একজোট হয়ে আন্দোলন করেছিল। তৃতীয়ত, তখন ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন আঞ্চলিকতা বোধ পেরিয়ে অনেক বেশি জাতীয়তাবোধে উন্নীত হয়েছিল। সেই সময় প্রতিবাদ আন্দোলনগুলির প্রধান প্রেসিডেন্সি শহরগুলির গণ্ডি ছাড়িয়ে পাটনা, কানপুর, আলিগড়, অমৃতসর, লাহোর প্রভৃতি প্রাদেশিক শহরে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ বলা যায়, ভারতের তৎকালীন পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের মতো একটি সর্বভারতীয় সংগঠন এমনিই গড়ে উঠত, তবে হিউমের উদ্যোগে সেই সংগঠনের প্রকাশ ত্বরান্বিত হয়েছিল, একথা অনস্বীকার্য। তারপর 6.3 অথবা স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। স্বদেশী আন্দোলন। স্বদেশী হলো বয়কট আন্দোলনের পরিপূরক। বিদেশি দ্রব্যের পরিবর্তে স্বদেশে দ্রব্য উৎপাদন, প্রচার ও তার ব্যবহার করার ফলে স্বদেশী আন্দোলন পরিপূর্ণতা লাভ করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশীর আদর্শ বিশেষ মাত্রাযুক্ত করেছিল। আন্দোলনের উদ্দেশ্য, স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশবাসীর প্রয়োজনীয় সামগ্রী দেশেই উৎপাদন করা। শিল্প, স্বদেশীর অনুপ্রেরণায় দেশে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছিল। এই সময় প্রতিষ্ঠিত হয়েছিল বস্ত্র, ঔষধ, লৌহ ইস্পাত, দেশলাই, চিনি, কাগজ, কালি প্রভৃতি শিল্প কারখানা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল কেমিক্যাল। নীলরতন সরকার প্রতিষ্ঠা করেছিলেন সাবান কারখানা। জামশেদজি টাটা জামশেদপুরে প্রতিষ্ঠা করেন লৌহ ইস্পাত কারখানা। শিক্ষা। স্বদেশী আন্দোলনের প্রভাবে অনেক ছাত্র ইংরেজি স্কুল বর্জন করেছিল। সরকার ছাত্রদের আন্দোলন থেকে দূরে রাখার জন্য নানা দমনমূলক সার্কুলার জারি করেছিল। অ্যান্টি সার্কুলার সোসাইটি। এই দমনমূলক সরকারি সার্কুলারের বিরুদ্ধে কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই সোসাইটির উদ্দেশ্য ছিল বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা। স্বদেশী
শিক্ষা প্রতিষ্ঠান স্বদেশী আন্দোলনের যুগে প্রতিষ্ঠিত হয় রংপুর জাতীয় বিদ্যালয়। 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ 92 জন সদস্য নিয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ। এই শিক্ষা পরিষদ ভারতে অনেক প্রাথমিক ও মাধ্যমিক এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সহায়ক ছিল স্বদেশী আন্দোলন। স্বদেশী দ্রব্য উৎপাদন ও ব্যবহার এবং স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে জাতীয়তাবাদ প্রবল হয়ে ওঠে। 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুটি ছোট প্রদেশে ভাগ করার সিদ্ধান্ত নেন। 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। বাংলা প্রদেশ ভাগ করার এই ঘটনা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা বাংলা তীব্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল। এই আন্দোলনে বয়কট ও স্বদেশী কর্মসূচি গৃহীত হয়েছিল। 16 অক্টোবর ভারতীয়দের প্রতিক্রিয়া। ব্রাহ্মণ নেতা কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায় বয়কট বিষয়ক একটি নিবন্ধ প্রকাশিত হয়। এছাড়াও বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। হরতাল ও রাখি বন্ধন। আন্দোলনকারীরা 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গের দিনটিকে কালা দিবস হিসাবে ঘোষণা করে ধর্মঘট বা হরতাল পালন করেছিল। ওই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে রাখি বন্ধন দিবস পালন করা হয়। হিন্দু মুসলমান সহ সকলেই পরস্পরের হাতে রাখি বেঁধে ঐক্য ও সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করেছিল। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর উদ্যোগে অরন্ধন পালিত হয়। বয়কট আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বয়কট নীতির প্রয়োগ করা হয়। বয়কট বলতে বোঝায় বিদেশি দ্রব্য বর্জন করা। তাছাড়া বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান, আইন আদালত, খেতাব প্রভৃতি বর্জন করাও ছিল বয়কট আন্দোলনের অঙ্গ। বয়কট আন্দোলনের বিস্তার। বয়কট আন্দোলনে অংশগ্রহণ করেছিল বাংলার ছাত্র, যুবক, নারী, শ্রমিক, কৃষক সকলেই। ছাত্ররা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে এবং বিদেশি কাগজ কলমে না লেখার শপথ গ্রহণ করে। বিদেশি দ্রব্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বাংলায় নারীরা বিলিতি কাপড়ের বদলে তাঁতের মোটা কাপড় ব্যবহার করে, কাঁচের চুড়ি খুলে ফেলে এবং রান্নাঘরে বিদেশি দ্রব্য ব্যবহার বন্ধ করে দেয়। বাংলার নারীরা এই প্রথম সভা সমিতি ও পিকেটিংয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সরলা দেবী চৌধুরানী, কুমুদিনী বসু, হেমাঙ্গিনী দাস প্রমুখ। এছাড়া আসানসোল, খড়গপুরে রেল কারখানার শ্রমিকরা ধর্মঘট শুরু করে। আসলে বয়কট বা বিদেশি দ্রব্য বর্জনের মধ্য দিয়ে ভারতীয় নেতৃবৃন্দ ইংল্যান্ডের শিল্পগোষ্ঠীর কাছে লর্ড কার্জনের কাজের প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। তাদের আশা ছিল ইংল্যান্ডের শিল্পগোষ্ঠীর চাপে ব্রিটিশ পার্লামেন্ট বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।